ভাবনার মাঝেই মাত্র চোখ লেগে এসেছিল নম্রমিতার। অকস্মাৎ উষ্ণ ছোঁয়ায় চট করে চোখ খুলে ফেলে সে। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। পিঠের খোলা অংশ হতে ঠোঁট ছুঁয়ে গলায় মুখ ডুবিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে শুয়ে আছে রাফিদ। এক হাতে কোমর জড়িয়ে রেখে মেতে উঠেছে সে নিদ্রায়। অনেক রাত হয়েছে, তো এত যাই? ঘুমাবো। ঘুমাও। এভাবে অভ্যাস করে নাও। পারবো না, বেডে ঘুমাও। বউ থাকতে বেড কেন? বেড তো শক্ত। কথার পিঠে কথা বলার মতো আর কিছু খুঁজে পায় না নম্রমিতা। অগত্যা চুপ করে সহ্য করতে থাকে রাফিদের আদুরে অত্যাচার। বেশ খানিকটা বিরক্তিকর চেহারা নিয়ে কলেজে প্রবেশ করে তোহা। আজকের প্রথম ক্লাস সে মিস করেছে। মূলত এ কারণেই যত বিরক্তি তার। পড়াশোনার ব্যাপারে যথেষ্ট সিরিয়াস না হলেও একেবারে গা ছাড়া ভাবও তার নয়। মাঝের দিকের স্টুডেন্টের মধ্যে পড়ে সে। অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট হওয়ায় সিনিয়রদের দাপটে বেশ কয়েকবার পড়তে হয়েছে তাকে। আজও তার ব্যতিক্রম হলো না। বিরক্তি এবার যেন আকাশচুম্বী। তোহা, রিয়েলি তুমি কলেজে পড়তো? কারণ দেখে তো মনে হচ্ছে ক্লাস 7-এ বাচ্চা একটা মেয়ে। সিনিয়রদের দলের মাঝে এক আপু বলে ওঠে কথাটা। বাকিরাও বেশ হাসাহাসি করে তোহাকে নিয়ে। চোখ ছোট ছোট করে তাকায় তোহা। মন চাইছে মুখের ওপর দু চারটা কথা শুনিয়ে দিতে, কিন্তু এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে। গলায় ঝুলে থাকা আইডি কার্ডটা নিশ্চয়ই আপনার বয়ফ্রেন্ড দেয়নি আমাকে আপু। কলেজ অথরিটি থেকে যখন দেওয়া হয়েছে তারা নিশ্চয়ই আপনার থেকে একটু বেশিই বোঝেন। শান্তশিষ্ট চুপচাপ থাকা মেয়েটার এহেন জবাবে মুখ হা হয়ে যায় সবার। বেশ কয়েকবার তোহাকে নিয়ে তারা মজা করেছে। প্রতিবারই চুপচাপ তাদের মনোরঞ্জন করেছে সে। অথচ আজ যেন একটু বেশি ডেসপারেট হয়ে আছে সে। সিনিয়রদের মুখের উপর এভাবে জবাব দেয় খেপে যায় তাদের মাঝে কয়েকজন। দু একজন আবার মুখ টিপে হাসছেও। মেয়েটার আগে অভিমানে খানিকটা তেড়ে আসে তোহার দিকে। অতঃপর শাসনের ভঙ্গিতে বলে ওঠে, সিনিয়রদের সাথে করা এই ব্যবহারের পরিণাম কি হতে পারে জানা আছে তো? জানা নেই তো আপু, ঠিক কি হবে? বলা তো যায় না, কখন যেন কলেজ থেকে রেস্ট্রিক্টেড হয়ে যাও। এবার খানিকটা ভয় পায় তোহা। মনে মনে বেশ কিছু কড়া কথা শোনায় সেই মানুষটাকে, যার দৌলতে আজ এদের মুখের উপর এতগুলো কথা বলছে সে। অতঃপর ভীতু চোখে তাকায় মেয়েটার দিকে, মিনমিনিয়ে বলে ওঠে, সরি আপু, আর হবে না, আমার ক্লাস আছে, আসছি। তা বললে তো হবে না, ভুল যখন করেছো শাস্তি তো পেতেই হবে। আর তোমার শাস্তি হলো রাহুলকে প্রপোজ করবে। ও আচ্ছা, এইটুকুই? এরপর চলে যেতে পারবো তো আমি? পারবে। আলাবু রুহেল ভাইয়া, সিনিয়র মানে হলো বড় ভাই, সো ভাইয়াকে এটা বলা যায়। টাটা। কয়েক জোড়া চোখ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তোহার দিকে। অবিশ্বাস্য এই মেয়ের পরিবর্তন। সবচেয়ে বেশি বিস্মিত রুহেল নিজেই। তার মতো চার্মিং একটা ছেলেকে শেষে কিনা একটা পুস্কি মেয়ে ভাইয়া বলে গেল। একজোড়া চোখ এতক্ষণ গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল তোহাকে। কিছুক্ষণ আগের হাসি মুখের চেহারা মুহূর্তেই রং বদলায় তোহার শেষ কথায়। রাগের দৃষ্টিতে তাকায় তোহার দিকে, অতঃপর সরাসরি চলে যায় নিজের কেবিনে। স্যার আসবো? তোহার কণ্ঠ শুনে খুব একটা চমকায় না রনক, যেন সে জানতো তোহা আসবে। রাগের মাত্রা এতক্ষণে খানিকটা থিতিয়ে গেলেও তোহার আগমনে আবারও তরতর করে বেড়ে উঠল। চোখ তুলে তাকায় না সে, নিজের মতোই ব্যস্ত থাকে কাজে। তোহা মনে মনে ভাবল রনক হয়তো তাকে সম্মতি জানিয়েছে ভেতরে আসার, কারণ চুপ থাকা সম্মতির লক্ষণ। কলেজের গেস্ট টিচার রনকরাজ কয়েক মাস আগেই জয়েন করেছে। অল্পদিনের মাঝে তোহার সাথে বেশ খানিকটা সখ্যতা গড়ে উঠেছে তার। তোহাকে ভেতরে আসতে দেখে রাগী চোখে তাকায় রনক। থতমত খেয়ে যায় তোহা। ভেতরে আসার পারমিশন কি আমি দিয়েছি? একজন টিচারের পারমিশন ছাড়া তার কেবিনে আসতে নেই, এইটুকু কমন সেন্স নেই তোমার? কথাগুলো যেন কোনো শব্দ নয়, অদৃশ্য এক তীর, যা একে একে গেঁথে যেতে থাকে তোহার হৃদয়ে। নরম মনের তোহার চোখ ভরে আসে কান্নায়। রনকের সাথে বেশ ভালো সখ্যতা আছে বলেই হয়তো এই সাহস হয়েছে তার। ভুল করেছে সে। রনক তো একজন টিচার, অনেক স্টুডেন্টের সাথেই তার ভালো সম্পর্ক থাকতে পারে। তাই বলে সে সেটাকে বন্ধুত্ব ভেবে ভুল করেছে? কয়েক কদম পিছিয়ে দরজার বাইরে যায় তোহা। পিছন ফিরে মুছে ফেলে অবাধ্য চোখের অশ্রুকণা। অতঃপর জোরে শ্বাস টেনে মুখে জোরপূর্বক হাসি টেনে ধরে। সরি স্যার, আসছি, ক্লাসে লেট হচ্ছে। আর এক মুহূর্তও দাঁড়ায় না তোহা। হাতের পিঠে চোখ মুছতে মুছতে ক্যাম্পাস ছাড়ে।
রাস্তার মাঝে ফুটপাত ধরে এলোমেলো পায়ে চলছে তোহা। ভীষণ কষ্ট হচ্ছে তার। রনকের এমন ব্যবহার সে আশা করেনি। ভীষণ চার্মিং না হলেও যথেষ্ট ভালো মানুষ রনক। চোখে মুখে হাসি হাসি একটা ভাব সর্বক্ষণই থেকেই যায়। অল্প বয়সের এই টিচারকে প্রথম থেকেই বেশ ভালো লাগে তোহার। যেমন সুন্দরভাবে পড়ান তেমনই সুন্দর তার কথা। পার্সোনালিটির দিক থেকে একেবারে যথার্থ যাকে বলে। রনককে আইডিয়াল মনে হলেও কখনো সখ্যতা করার চেষ্টা করেনি সে। একদিন হুট করেই সিনিয়রদের কাছে র্যাগিং হতে গিয়ে রনকের চোখে পড়ে। সেই থেকেই তাদের কথাবার্তা টুকটাক। তোয়াকে তাদের চোখে চোখ রেখে অন্যায়ের প্রতিবাদ করার কথা তিনিই বলেন। সখ্যতা তো সে করতে চায়নি, বরং রনক নিজেই এগিয়ে এসেছিল। তবে আজ এই ব্যবহার কেন? হালকা হাসে তোহা, মনে মনে আওড়ায়। পছন্দের মানুষগুলো দূরে থাকাই ভালো, কাছাকাছি এলেই সব কিছু নাই হয়ে যায়, হোক সে ভালোবাসা কিংবা অন্য কিছু। কিচেনে দুপুরের খাবারের ব্যবস্থা করছে নম্রমিতা। আরিয়ান সাহেব দুপুরে রুটি খেতে পছন্দ করেন, সেজন্য আটা মাখছে নম্রমিতা। কাজের মেয়েটা রান্নাঘর গুছিয়ে সব কাজ শেষ করে বাড়িতে গিয়েছে, বিকেলে আসবে আবার। রাফিদ আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। অতঃপর কাউকে না পেয়ে সরাসরি ঢুকে পড়ে কিচেনে। বেসিনের কাছে হেলান দিয়ে পেছন থেকে চুপি চুপি দেখতে থাকে নম্রমিতাকে। শাড়ির আঁচল কোমরে গুছিয়ে এক মনে আটা মাখছে সে। আশেপাশের কোনো খেয়াল নেই। নম্রমিতাকে এই অবস্থায় দেখে দুষ্টমিরা চেপে বসে রাফিদের মাথায়। ফ্রিজ থেকে এক টুকরো বরফ বের করে পিছন থেকে এক হাতে চেপে ধরে নম্রমিতার উন্মুক্ত কোমরে। শিউরে ওঠে নম্রমিতা। আকস্মিক এমন আক্রমণে খানিকটা ভয়ও পায়, কিন্তু রাফিদ থেমে থাকে না। অপর হাতে টান দিয়ে খুলে দেয় নম্রমিতার চুল। চোখ পাকিয়ে তাকায় নম্রমিতা। সামনের ছোট ছোট চুলগুলো চোখে মুখে এসে বিরক্ত করছে। এদিকে আবার কোমরে বরফ ঠেকিয়ে থাকায় ঠান্ডায় শিরশির করছে শরীর। ছুটতে চাইলে আরো শক্ত করে চেপে ধরে রাফিদ। অতঃপর নম্রমিতা পরাজিত সৈনিকের ন্যায় বলে ওঠে, কি করছো রাফিদ? ছাড়ো, কেউ এসে যাবে। আসুক, বউকে জড়িয়ে ধরে আছে, অন্য কাউকে না। বিরক্ত হচ্ছি কিন্তু। আটা মাখা হাত দিয়েই চোখের সামনে আসা চুলগুলো সরাতে সরাতে বলে নম্রমিতা। মলিন চোখে তাকায় রাফিদ। অতঃপর দুঃখী দুঃখী মুখ করে বলে ওঠে, যাদের ছোঁয়ার কোনো অধিকার নেই তারা ছুঁয়ে দিচ্ছে প্রতিনিয়ত, অথচ যার প্রাপ্য সেই ছোঁয়ার বাহানা খুঁজছে। ছুঁয়ে দিয়েও যেন ছুঁতে পারছে না। রাফিদের কথা শুনে বেশ খানিকটা অবাক হয় নম্রমিতা। কথার মানে বোধগম্য হতেই শব্দ করে হেসে ওঠে সে। ক্যাম্পাসের সিনিয়র জুনিয়র সব বিল্ডিং খুঁজেও তোহাকে কোথাও পাওয়া গেল না। লাইব্রেরি থেকে শুরু করে প্রতিটা করিডর, এমনকি ছাদেও খুঁজতে বাদ দেয়নি রনক, কিন্তু ফলাফল শূন্য। অজানা আশঙ্কায় বুক ধুকপুক করছে তার। তোহার সাথে কড়া ব্যবহারের জন্য অনুতপ্ত সে। মেয়েটাকে একটু বেশিই বকে ফেলেছে সে। সদ্য কিশোরী তোহার টলমলে অশ্রুসিক্ত চোখ তার দৃষ্টি এড়ায়নি। তবুও রাগের কাছে অনুভূতিরা নত স্বীকার করেছে। ক্যান্টিনে ব্যাগের উপর মাথা রেখে শুয়ে আছে প্রীতি। হুট করেই তার রাগ হচ্ছে তোহার উপর। মেয়েটা আসবে বলেই তো এসেছিল কলেজে, কিন্তু একেবারে লাপাতা সে। একা একা ক্লাস করতে কোনো মতেই রাজি নয় প্রীতি। মনে মনে তোহাকে শখানেক গালি দিয়ে ব্যাগ কাঁধে উঠে দাঁড়ায় সে। উদ্দেশ্য বাড়িতে যাওয়া। পিছন ঘুরতেই হুট করে রনককে দেখে খানিকটা ভরকে যায় প্রীতি। সাথে অবাকও হয় বেশ। রনকে কেমন যেন অস্থির লাগছে। কিছু নিয়ে কি চিন্তিত উনি? আসসালামু আলাইকুম স্যার, কিছু বলবেন? বেশ খানিকটা অস্বস্তি হচ্ছে রনকের। প্রীতিকে কিভাবে জিজ্ঞাসা করবে বুঝতে পারছে না। আবার না জিজ্ঞাসা করেও উপায় নেই। চিন্তা হচ্ছে তার ভীষণ। উপায়ান্তর না পেয়ে রনক আমতা আমতা করে বলে ওঠে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসলে তোহাকে খুঁজছিলাম, দরকার ছিল একটু। রনকের কথা শুনে প্রীতি কিঞ্চিত অবাক হলেও মুখে তা প্রকাশ করে না। মলিন কণ্ঠে বলে ওঠে, ও তো আজ আসেনি স্যার, ক্লাসে তো দেখলাম না। তোহা এসেছিল, আমি আসলে একটা কাজ দিয়েছিলাম। সকালে ব্যস্ত থাকায় কথা বলার সময় পাইনি। কিন্তু আমার তো ওর সাথে দেখা হয়নি। আপনি দাঁড়ান, আমি দেখছি কল করে, যদি ক্যাম্পাসে থাকে তো চলে আসবে। বেশ কয়েকবার রিং হওয়ার পর ফোন তোলে তোহা। বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল সে। ফোনের আওয়াজে ঘুম ভাঙে। ঢুলু ঢুলু চোখে ফোন রিসিভ করে। তোহা, কোথায় তুই? ক্যাম্পাসে এসেছিস শুনলাম। প্রীতির কথা শুনে ঘুম ছুটে যায় তোহার। আবারও মনে পড়ে রনকের বলা কথাগুলো। ঠোঁট ফুলিয়ে কান্নারা ভিড় জমাতে চায়। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বলে, ভালো লাগছিল না, তাই বাড়ি চলে এসেছি, এখন রাখ।